কুমিল্লা ৪ তথা দেবিদ্বার আসনের নাটকীয় মোড় তো আপনারা জানেন। বিএনপির ৪ বারের এমপি এবং হেভিওয়েট প্রার্থী মঞ্জুর হাসান মুন্সির কপাল পুড়ে গেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। ঋণ খেলাপির দায় থেকে বাঁচতে তিনি হাইকোর্টের যে রক্ষা কবচ নিয়েছিলেন তা ৮ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। সহজ কথায় মঞ্জুরুল আহসান মুন্সি এখন আইনগতভাবে বড় বিপদে। আর তার এই বিপদ জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহর জন্য আশীর্বাদ হয়ে এলো। ঘটনাটা একটু সহজ করে বোঝা যাক। বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি বিপুল পরিমাণ ঋণের দায়ে অভিযুক্ত। বাংলাদেশ ব্যাংকের সিআইবি তালিকায় তার নাম ঋণ খেলাপি হিসেবে ওঠার কথা ছিল, কিন্তু তিনি কৌশল করে হাইকোর্টে রিট করেছিলেন যাতে তার নাম ঋণ খেলাপির তালিকায় অন্তর্ভুক্ত বা প্রকাশ না করা হয়। হাইকোর্ট তাকে সেই সুরক্ষাও দিয়েছিল, সেই সুযোগও দিয়েছিল, কিন্তু পাওনাদার প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স ছেড়ে কথা বলেনি। তারা হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে সোজা আপিল বিভাগে চলে যায়, লিভ টু আপিল করে। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ব্যাংকের পক্ষে রায় দিয়েছেন। তিনি হাইকোর্টের সে আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত বা স্টে করেছেন। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো হাইকোর্ট যে বলেছিল নাম প্রকাশ করা যাবে না, সেই বাধা আর থাকলো না। অর্থাৎ এখন বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংক তাকে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করতে পারবে। আর নির্বাচনী আইন অনুযায়ী একজন ঋণ খেলাপি কখনোই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কুমিল্লা ৪ বা দেবিদ্বার আসনে মঞ্জুরুল আহসান মুন্সি ছিলেন বিএনপির সবচেয়ে শক্তিশালী প্রার্থী। তার ভোট ব্যাংক এবং অভিজ্ঞতা দুই বিশাল। অন্যদিকে এই আসনে লড়ছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাকে পূর্ণ সমর্থন দিয়ে মাঠে আছে জামায়াতে ইসলামী। বিশ্লেষকরা বলছেন, যদি মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়নপত্র ঋণ খেলাপির দায়ে বাতিল হয়ে যায়, যা এখন প্রায় নিশ্চিত, তবে হাসনাত আবদুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী বলতে আর কেউ থাকবেন না। এটি হাসনাতের জন্য এক প্রকার ওয়াক ওভার বা ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ তৈরি করে দিল। হাসনাত আবদুল্লাহ এমনিতেই তরুণ প্রজন্মের ক্রাশ, তার উপর যদি বিএনপির হেভিওয়েট প্রার্থী আইনি মারপ্যাচে বাদ পড়েন, তবে দেবিদ্বারের সাধারণ ভোটারদের সামনে হাসনাত ছাড়া আর কোনো ভায়াবল অপশন থাকবে না। আইনজীবীরা বলছেন সুযোগ খুবই ক্ষীণ। চেম্বার আদালত ৮ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন। নির্বাচন ১২ ফেব্রুয়ারি, অর্থাৎ নির্বাচনের আগে এই আদেশ ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। এখন রিটার্নিং অফিসার যখন মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন, তখন তিনি বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট চেক করবেন। যেহেতু আদালতের স্টে অর্ডার আছে, তাই সিআইবি রিপোর্টে তাকে ঋণ খেলাপি দেখাবে। আর খেলাপি দেখালে রিটার্নিং অফিসার বাধ্য থাকবেন তার মনোনয়নপত্র বাতিল করতে। বিএনপির জন্য এটি একটি বড় ধাক্কা। দেবিদ্বারের মতো গুরুত্বপূর্ণ আসনে শেষ মুহূর্তে প্রার্থী শূন্য হয়ে যাওয়ায় শঙ্কায় তারা তো এখন বিকল্প প্রার্থীর কথা ভাববে অথবা হাসনাতের বিরুদ্ধে অন্য কোনো কৌশল নেবে, কিন্তু মুন্সির ফেরাটা এখন মিশন ইম্পসিবল। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রমাণ করছে তারা আর রাঘব বোয়ালদের ছাড় দিচ্ছে না। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ধরাশায়ী হচ্ছেন বিএনপির প্রার্থীরাই। আরও দুটি আসনের কথা আলোচনা করব এবার। আগে আমরা দেখেছি কুমিল্লায় কিভাবে হাসনাত আবদুল্লাহর কপাল খুলল, কিন্তু এই খেলা শুধু কুমিল্লায় থেমে নেই। ঠিক একই চিত্রনাট্য মঞ্চস্থ হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ আসন যশোর ৪ তথা বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়াতে। এখানেও বিএনপির হেভিওয়েট প্রার্থী টিএস আইয়ুব বড়সড় আইনি মারপ্যাচে পড়ে গেছেন। তার এই বিপদ জামায়াতে ইসলামীর জনপ্রিয় প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের জন্য নিয়ে এসেছে এক নিশ্চিত বিজয়ের বার্তা। বিশ্লেষকরা বলছেন জামাত এখানে কার্যত একটা ফ্রি ওয়াক ওভার পেতে যাচ্ছে। কি ঘটেছে যশোর ৪-এ? কেন ঢাকা ব্যাংক টিএস আইয়ুবের বিরুদ্ধে রিটার্নিং অফিসারকে চিঠি দিল? চলুন ভেতরের খবরটা জেনে আসা যাক। যশোর ৪ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে বিএনপির ধানের শীষের প্রার্থী ছিলেন টিএস আইয়ুব। সবাই ভেবেছিল লড়াইটা হবে সমানে সমান, কিন্তু দৃশ্যপটে হাজির ঢাকা ব্যাংক। সম্প্রতি ঢাকা ব্যাংকের ধানমন্ডি মডেল ব্রাঞ্চের কর্মকর্তারা যশোরের রিটার্নিং কর্মকর্তার কাছে একটি জরুরি চিঠি পাঠিয়েছেন। চিঠির সারমর্ম হল, বিএনপি প্রার্থী টিএস আইয়ুব একজন ঋণ খেলাপি। আইন অনুযায়ী একজন ঋণ খেলাপি নির্বাচনে প্রার্থী হতে পারেন না। ব্যাংক কর্তৃপক্ষ রিটার্নিং অফিসারকে স্পষ্ট অনুরোধে জানিয়েছে যেন টিএস আইয়ুবের প্রার্থিতা গ্রহণ না করা হয়।
কুমিল্লার মুন্সির মতো টিএস আইয়ুবও যদি ঋণ খেলাপির দায়ে বাদ পড়েন, যা এখন সময়ের ব্যাপার মাত্র, তবে যশোর 4 আসনে বিএনপির আর কোনো শক্তিশালী প্রার্থী থাকছে না। এটি বিএনপির জন্য এক বিশাল সাংগঠনিক ব্যর্থতা যে তারা যাচাই বাছাই না করে ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে অথবা ইচ্ছে করে দিয়েছে। বিএনপির এই বিপর্যয়ে সবচেয়ে বড় বেনিফিশিয়ারিকে নিঃসন্দেহে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। যশোরের রাজনীতিতে অধ্যাপক গোলাম রসুল একজন ক্লিন ইমেজের অত্যন্ত জনপ্রিয় নেতা। স্থানীয়রা বলছেন, টিএস আইয়ুব মাঠে থাকলেও অধ্যাপক রসুলের জয়ের সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি, কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে তার জনভিত্তি আরও মজবুত হয়েছে। কিন্তু এখন সমীকরণ আরও সহজ হয়ে গেল। বিএনপির প্রার্থী বাদ পড়া মানে হলো বিএনপির ভোট ব্যাংকের একটা বড় অংশ এবং এনটি আওয়ামী লীগ ভোটের পুরোটাই এখন একচেটিয়াভাবে অধ্যাপক গোলাম রসুলের বক্সেই যাবে। প্রতিদ্বন্দ্বিতাহীন এই অবস্থাকেই রাজনীতির ভাষায় বলা হয় ফ্রি ওয়াক ওভার। জামাত এখানে কোনো প্রকার বড় ফাইট ছাড়াই আসনটি পকেটে পড়তে যাচ্ছে। বাগারপাড়া ও অভয়নগরের মানুষ কার্যত তাদের এমপি বেছেই নিয়েছেন। বিএনপি তাদের প্রার্থীদের আইনি জটিলতা বা ঋণ খেলাপির বিষয়গুলো চেক না করেই মাঠে নামিয়েছে, আর এই ভুলের মাসুল তারা দিচ্ছে আসন হারিয়ে। অন্যদিকে জামাত তাদের ক্লিন ইমেজের প্রার্থীদের কারণে একের পর এক সিট কনফার্ম করে ফেলেছে। যশোর 4 আসনে অধ্যাপক গোলাম রসুলের বিজয় এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র। টিএস আইয়ুবের আইন লড়াই হয়তো চলবে, কিন্তু ভোটের ট্রেন মিস হয়ে গেছে। কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ এবং যশোরে গোলাম রসুলের পর এবার বগুড়ায়ও একই নাটকের মঞ্চায়ন। বিএনপির জন্য এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রীতিমতো হ্যাট্রিক বিপর্যয়। উত্তরে জনপদ বগুড়া 1 তথা সোনাতলার সারিয়াকান্দি আসন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকাতেও ধানের শীষের প্রার্থী আলহাজ কাজী রফিকুল ইসলাম নির্বাচনের আগেই যোগ্যতা হারিয়েছেন। চিন্তা করেন, আলহাজ, অথচ তিনি যোগ্যতা হারিয়েছেন কি জন্য জানেন? ঋণ খেলাপি হওয়ার কারণে। মানে হজ করে এসেও হাজি সাহেব ঋণ খেলাপি করেছেন, জনগণের টাকা, ব্যাংকের টাকা মেরেছেন। হায় রে হাজি। বগুড়া 1 আসনে বিএনপি অনেক আশা করে মনোনয়ন দিয়েছিল কাজী রফিকুল ইসলামকে, কিন্তু বিধিবাম রিটার্নিং অফিসারের যাচাই বাছাই টেবিলে প্রমাণিত হয়েছে তিনি একজন ঋণ খেলাপি। ব্যাংকের পাওনা পরিশোধ না করায় আইন অনুযায়ী তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারিয়েছেন। বিএনপির মতো একটি বড় দল যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তারা কিভাবে একের পর এক ব্লান্ডার করছে, একের পর এক ঋণ খেলাপি প্রার্থীকে নমিনেশন দিচ্ছে। কুমিল্লা, যশোর আর এখন বগুড়া এই প্যাটার্ন প্রমাণ করে বিএনপি দলীয়গতভাবেই একটা ঋণ খেলাপি দল। তবে বিএনপির এই শূন্যতায় গোলটা কে দিচ্ছেন? তিনি হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। স্থানীয়রা বলছেন, অধ্যক্ষ শাহাবুদ্দিন এই এলাকায় এমনিতেই ব্যাপক জনপ্রিয়। তিনি দীর্ঘদিন ধরে মাটি ও মানুষের সাথে মিশে আছেন। বিএনপির প্রার্থীরা থাকলেও লড়াই হতো, কিন্তু পাল্লা অধ্যক্ষ সাহেবের দিকেই ভারী ছিল। আর এখন বিএনপির প্রার্থী না থাকায় বিষয়টি আর লড়াইয়ের পর্যায়ে নেই, এটি এখন আনুষ্ঠানিকতা মাত্র। বিএনপির ভোট এবং সাধারণ মানুষের ভোট সবটাই এখন দাঁড়িপাল্লায় পড়বে, কারণ ভোটারদের সামনে আর কোনো বিকল্প শক্তি নেই। অধ্যক্ষ শাহাবুদ্দিনের ক্লিন ইমেজ এবং বিএনপির সাংগঠনিক ব্যর্থতা, এই দুয়ে মিলে বগুড়া 1-এ জামায়াতের বিজয় এখন সুনিশ্চিত। রাজনীতিতে শুধু জনসমর্থন থাকলেই হয় না, প্রার্থীদের কাগজপত্র ঠিক রাখতে হয়। বিএনপি এই বেসিক জায়গাতেই ভুল করছে, আর তাদের এই ভুলের কারণে কুমিল্লা 4, যশোর 4 এবং বগুড়া 1 এই 3টি আসন জামায়াত বা তাদের মিত্ররা কোনো পরিশ্রম ছাড়াই জিতে যাচ্ছে। নির্বাচনের আগে যদি 3-4টি আসন কনফার্ম হয়ে যায়, তবে ভোটের দিন জামায়াতের আত্মবিশ্বাস কোথায় থাকবে তা সহজেই অনুমান করা যায়। আমরা এতক্ষণ কুমিল্লা, যশোর আর বগুড়ার এই 3টি আসনের কথা বললাম, কিন্তু বিশ্বাস করুন, এগুলো ছিল কেবলই ট্রেইলার। আসল সিনেমা এখনো বাকি। রিটার্নিং কর্মকর্তাদের রিপোর্ট বলছে, ঋণ খেলাপি হওয়ার পরও আদালতের সুবাদে, আদালতের স্টে অর্ডার নিয়ে এই জাদু বলে 31 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এ পর্যন্ত। আর এখানে সবচেয়ে লজ্জার এবং আতঙ্কের পরিসংখ্যানটি হলো, এই 31 জন সার্টিফাইড খেলাপির মধ্যে 15 জনেই বিএনপি প্রার্থী। ভাবা যায়, যে দল রাষ্ট্র সংস্কারের কথা বলে তাদের 15 জন প্রার্থী ব্যাংক লুটেরা হিসেবে সিআইবি রিপোর্টে চিহ্নিত। যে দলটা ফ্যামিলি কার্ডের লোভ দেখাচ্ছে সাধারণ জনতাকে, সেই দলের 15 জন প্রার্থী ব্যাংক লুট করে ফেলেছে। তারা হাইকোর্টের কাগজ দেখিয়ে সাময়িকভাবে টিকে গেছেন, কিন্তু এই টিকে থাকা কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এখানেই লুকিয়ে আছে জামাতের জন্য এক বিশাল সুযোগ? এই 15 জন বিএনপি নেতা এবং 11 জন স্বতন্ত্র প্রার্থী দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দেননি। সিআইবি রিপোর্ট তাদের খেলাফি বলছে, চোর বলছে, অথচ তারা জনগণের টাকা মেরে দিয়ে সেই টাকা খরচ করে হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষ প্রশ্ন করছে,
কত বড় চোর এরা! যারা ব্যাংকের টাকা ফেরত দেয় না তারা এমপি হলে কি দেশের টাকা ফেরত দেবে? দেশের টাকা মেরে খাবে না? অবশ্যই খাবে। বিএনপির হাইকমান্ডের উচিত ছিল এদের নমিনেশন না দেওয়া, কিন্তু তারা সেই নৈতিকতা দেখায়নি। এখন এই 15 জন প্রার্থী বিএনপির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, কারণ আইনি প্রক্রিয়ায় এই স্থগিতাদেশ যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। এখানেই জামায়াতে ইসলামের জন্য এক সুবর্ণ সুযোগ বা মাস্টার স্ট্রোক অপেক্ষা করছে। আমরা কুমিল্লায় দেখেছি, ব্যাংক যখন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে যায় তখন হাইকোর্টের স্টে অর্ডার টেকেনি, মুন্সি সাহেব ছিটকে গেছেন। এখন জামাত যদি কৌশলী হয় এবং তাদের লিগ্যাল উইং যদি একটু অ্যাক্টিভ হয়, তবে এই 15 থেকে 20টি আসনেও একই গেম খেলা সম্ভব। কৌশলটা সিম্পল, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে দিয়ে চেম্বার আদালতে মুভ করানো। ব্যাংক তো তাদের টাকা ফেরত চায়, তারা অবশ্যই আপিল করবে যদি আইনি সহায়তা তারা পায়। যদি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চেম্বার আদালত এই 15 জনের স্টে অর্ডার ভ্যাকেট বা স্থগিত করে দেয়, তবে বিএনপি এই 15 থেকে 20টি আসনে প্রার্থী শূন্য হয়ে পড়বে। তখন আর নতুন করে প্রার্থী দেওয়ার সময় থাকবে না। ব্যালটে ধানের শীষ থাকবে, কিন্তু প্রার্থী থাকবে অযোগ্য। ফলাফল, মাঠ পুরোপুরি ফাঁকা। জামাত বা জোটের শরিকরা তখন এই 20টি আসনে ফ্রি হিট খেলবে। শেষ কথা হলো, বিএনপি যদি এই 15 জন ঋণ খেলাপিকে নিয়ে সংসদে যেতে চায় তবে তারা ভুল করছে। আইনের ফাঁকফোকর দিয়ে নমিনেশন বৈধ করা যায়, কিন্তু জনগণের মন জয় করা যায় না। জামাতের সামনে এখন খোলা মাঠ। তারা যদি এই লিগ্যাল সিস্টেম কাজে লাগিয়ে ব্যাংকগুলোর মাধ্যমে আইনি লড়াইটা চালিয়ে যায়, তবে বিএনপি প্রায় 20টি আসনে কট খাবে বা ক্লিন বোল্ড হবে। জনগণ চায় আগামী সংসদ হোক ঋণ খেলাপি মুক্ত, চোর মুক্ত, ব্যাংক ডাকাত মুক্ত। জনগণ দেখছে কারা লুটেরাদের আশ্রয় দিচ্ছে আর কারা তাদের মুখোশ উন্মোচন করছে। 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই আইনি নাটক চলতেই থাকবে। চোখ রাখুন, কারণ শেষ হাসিটা কে হাসবে তা এখনো নিশ্চিত নয়। দর্শক, ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফিজ।